সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আপাতত ভারতেই থাকবেন শেখ হাসিনা, সিএনএন নিউজের প্রতিবেদন। এরপর জানিয়ে দেব ইরানের একদিনে 29 জনের ফাঁসি। আরও জানিয়ে দেব হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে শাহবাগী বিক্ষোভ। এরপর জানাবো শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত। আর সর্বশেষ জানাবো 15ই আগস্ট ইসরায়েল ও হামাসকে আলোচনায় বসার তাগিদ 3 দেশের। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভারতেই থাকবেন শেখ হাসিনা, সিএনএন নিউজ 18 এর প্রতিবেদন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এর সহযোগী সংস্থা নিউজ 18 আজ শুক্রবার 9 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। তবে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় নেবেন না, এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন। নিউজ 18 এই ব্যাপারে বলেছে, শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা আমাদের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন। সংবাদ মাধ্যমটি আরও বলছে, হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন, কারণ আমাদের ভারতের কোনো শরণার্থী বা সাহায্যার্থীর আইন নেই। নিউজ 18 এর সাংবাদিক জানিয়েছে, যুক্তরাজ্যে হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন, সেটি আপাতত বাতিল করা হয়েছে, কারণ যুক্তরাজ্য এই ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রও তার ভিসা বাতিল করেছে। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের উপর ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে। তবে ভারতের সরকার শেখ হাসিনাকে বলেছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন। গণবিপ্লবের পর তড়িঘড়ি করেই গত সোমবার ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। প্রাথমিক অবস্থায় হাসিনার পরিকল্পনা ছিল প্রথমে ভারতে যাবেন, দেশটিতে অল্প সময় অবস্থান করে উড়াল দেবেন যুক্তরাজ্যে, কারণ তার বোন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক। তবে সেটি আর হয়নি। সরকারি চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে 400 জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার 76 বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে 45 মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান। এদিকে ইরানে একদিনে 29 জনের ফাঁসি দেওয়া হয়েছে। স্থানীয় সময় গত বুধবার তাদের ফাঁসি কার্যকর করা হয়। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য জানায়। নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন HRNGOর অনুসারে দেশটির গেজেল হেসারে কারাগারে 26 জন বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। অন্যদিকে কারাচ কেন্দ্রীয় কারাগারে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। HRNGOর পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনার বিষয়ে বৈশ্বিক মনোযোগকে কাজে লাগিয়ে ইসলামিক প্রজাতন্ত্র বন্দীদের এই ফাঁসি কার্যকর করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 29 জনের মধ্যে 17 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে হত্যার অভিযোগে, যাদের মধ্যে 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাদক সংক্রান্ত অভিযোগে এবং 3 জনের ধর্ষণের অভিযোগে। HRNGO আরও জানিয়েছে যে স্থানীয় সময় বুধবার অতিরিক্ত 2 নারীর মৃত্যুদণ্ড কার্যকর করার রিপোর্ট পেয়েছিল। তবে এখনো পর্যন্ত রিপোর্টটির সত্যতা নিশ্চিত করতে পারেনি তারা। এদিকে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে শাহবাগী বিক্ষোভ। বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি নারীদের হয়রানি করার মতো তথ্যও পাওয়া গেছে। এই সংকটের দ্রুত সমাধান দাবি করছে বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক। শুক্রবার 9 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সংখ্যালঘুদের উপর এসব নির্যাতন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করে বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক, বাংলাদেশ সনাতনী সচেতন ছাত্র সমাজ, সনাতনী শিক্ষার্থী ঐক্য ও সুশীল সমাজের নাগরিকরা। ওই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী পদত্যাগের পরবর্তী সময়ে মন্দির, প্রতিমা, হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন জায়গায় হিন্দু মা বোনদের ধর্ষণও করা হয়, দেশত্যাগের হুমকি দেওয়া হয়, রাতের আধারে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিগত দিনে হওয়া হিন্দু নির্যাতনের কোনো বিচার না হওয়ায় নির্দ্বিধায় এই নরকীয় কর্মকাণ্ড চালিয়েছে। বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি ও সোশ্যাল মিডিয়া থেকে এসব তথ্য পাওয়া যায়। এ সময় চয়নপাল নামের এক বিক্ষোভকারী একটি গণমাধ্যমকে জানান,
প্রত্যেকটি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার, নিপীড়ন সহ মন্দির ভাঙচুর করা হয়, এটার প্রতিবাদ জানানোর জন্যই আমরা আজকে এখানে এসেছি, একত্রিত হয়েছি। সুজন দেবনাথ নামের আরও এক বিক্ষোভকারী বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। এতে আমরা শঙ্কার মধ্যে আছি। আমরা আশা করব দ্রুতই এই সমস্যার সমাধান চাই। প্রসেনজিৎ কুমার হালদারের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন চৈতি বাসাক, মনীষী বাউড়ো, সাজেন কৃষ্ণ বল, নোবেল সাহা, সোনামণি কর্মকার, পীযূষ দাস, অনুপম দাস, অঙ্কন কর্মকার, অনিক দাস প্রমুখ। এ সময় বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রের কাছে 20 দফা অধিকার ও দাবি তুলে ধরা হয়। বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিকের আয়োজনে বিভিন্ন সংগঠন একাত্মতাও প্রকাশ করেন। এছাড়াও মানববন্ধনে কয়েকশো সনাতন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে তারা শাহবাগের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যান। উল্লেখ্য যে গত 5 আগস্ট ছাত্র অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকায় লুটপাট ও ডাকাতির মতো ঘটনায় ছাত্র জনতা এবং সেনাবাহিনীর যৌথভাবে কাজ করতে দেখা যায়। সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ পুনরায় নিজ নিজ থানাগুলোতে ফিরতে শুরু করেছে। এদিকে শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত। শ্রীমঙ্গলে মিনিবাস সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নাজমা বেগম, হাসান আহমেদ, ফাহাদ আলম। জানা যায় এই ঘটনায় আরও 3 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত এবং আহত হওয়া সবার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা ও মির্নানগর এলাকায়। হতাহত সবাই একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার 8 আগস্ট দুপুরে মৌলভীবাজার সিলেট আঞ্চলিক মহাসড়কে কালাপুর পেট্রোল পাম্প এলাকায় বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটা দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক দিয়ে আসা একটি যাত্রীবাহী মিনি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে 6 যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 4 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবু তাহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি এমন একটি দুর্ঘটনা গতকাল ঘটেছে, তবে আমাদের কাছে উদ্ধারের কোনো ফোন আসেনি। আমরা গত 3 দিন ধরে ট্রাফিক সিগন্যালে দায়িত্ব পালন করছি। এদিকে 15ই আগস্ট ইসরায়েল ও হামাসকে আলোচনায় বসার তাগিদ 3 দেশের। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি চূড়ান্ত করতে আগামী 15ই আগস্ট জরুরি আলোচনায় বসার জন্য ইসরায়েল ও হামাসকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা করছে এই 3 দেশ। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশগুলো ওই আহ্বান জানিয়েছে। কাতারের রাজধানী দোহা কিংবা মিশরের রাজধানী কায়রোতে এই আলোচনা হতে পারে বলে জানানো হয়েছে বিবৃতিতে। 3 দেশ বিবৃতিতে আরও বলেছে, চুক্তির একটি রূপরেখা এখন আলোচনার টেবিলে আছে। এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলোর বিস্তারিত নির্ধারণ কেবল বাকি আছে। নষ্ট করার মতো সময় নেই, কিংবা আরও বিলম্ব করার জন্য কোনো দলের পক্ষ থেকে অজুহাত নেওয়ারও সময় নেই। এখন জিম্মিদের মুক্ত করার সময়, যুদ্ধবিরতি শুরু করার সময় এবং চুক্তি বাস্তবায়নের সময়। নেতারা অমীমাংসিত কিছু বিষয়ে সমাধান করার জন্য চূড়ান্ত একটি সংযোজনমূলক প্রস্তাব উপস্থাপনের প্রস্তাবও করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের আলোচকরা সেখানে থাকবেন। তাদের লক্ষ্য হলো চুক্তির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা ও তা বাস্তবায়ন করা। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। 3 দেশের পক্ষ থেকে এমন সময়ে বিবৃতিটি দেওয়া হলো যখন হামাস ও হিজবুল্লাহর নেতা হত্যাকে কেন্দ্র করে ইরান বদলা নেওয়ার হুমকি দিয়েছে এবং অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে সমঝোতা চুক্তি সই হওয়ার আশা নেই, কারণ হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সুরাহা হতে সময় লাগবে। আলোচনার টেবিলে 2 পক্ষেরই সক্রিয় থাকা দরকার। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। ইসরায়েলের দাবি, ওই হামলায় 1200 মানুষ নিহত হয় এবং 250 জন জিম্মি করা হয়েছে। জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে ইসরায়েলি হামলায় এই পর্যন্ত 39,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।